আমেরিকার ভিসা পাওয়া সবসময় কঠিন, অনেকটা সোনার হরিণ ধরার মতোই ব্যাপার স্যাপার। আর এবার 2026 বিশ্বকাপে ভিসা রেস্ট্রিকশন যাবতীয় সব লেভেল ছাড়াই গেছে। রেফারিং করতে আসা রেফারি, তারই ভিসা ক্যান্সেল, সাধারণ ফ্যানরা আর কই যাবে? সোমালিয়ান রেফারি ওমর আর্তান, তার এই বিশ্বকাপে রেফারিং করার কথা ছিল, তিনি আমেরিকায় আসা জানতে পারেন যে তার ভিসা ক্যান্সেল হয়ে গেছে। তো রেফারিকে সসম্মানে তার নিজের দেশে ফেরত পাঠায় দেয়া হয়েছে। এই ধরনের ঘটনা ফুটবলের ইতিহাসে এর আগে কখনো হয় নাই। উনি নিজের দেশে গিয়ে মোটামুটি একটা বীরের মতো সংবর্ধনা পাইছেন। তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য মানুষজন একদম রীতিমতো মিছিল টিছিল নিয়ে হাজির হয়েছে। কাকে ভিসা দেয়া হবে না দেয়া হবে সেটা অবশ্যই স্বাগতিক দেশের রাজনৈতিক সিদ্ধান্ত বলা যায়, তাদের নিজেদের সিদ্ধান্ত। তবে এই ধরনের সিদ্ধান্তের সাথে ফিফা কেন কমপ্লাই করতেছে বা ফিফা কেন এর প্রতিবাদে কিছু বলতেছে না, সেটা আসলে বোধগম্য হচ্ছে না। তো ফিফার মতো বৈশ্বিক একটা ফুটবল সংস্থা, যেখানে বিশ্বের মোটামুটি সব দেশই ফিফার সদস্য, তো তাদের কাছ থেকে সাধারণ জনগণ কি আশা করে বা মানুষ কি আশা করে যে ফিফা অন্তত একটা নিরপেক্ষ ভূমিকা রাখবে। তো দেখা যাচ্ছে যে মানে স্বাগতিক দেশ তারা যেভাবে আর কি তাদের নিয়ম কানুন পরিচালিত হচ্ছে, ফিফাও তাতে একদম সায় দিয়ে যাচ্ছে। তবে রেফারি ওমর আর্তানের এই ঘটনায় ইউএফা, ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা, তাদের যে রিয়াকশন সেটা অনেক বেশি সেন্সিবল এবং মানবিক মনে হয়েছে। কারণ ইউএফা সুপার কাপ, যেটা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীর সাথে ইউরোপা লিগ বিজয়ের একটা ম্যাচ হয়ে থাকে, তো সেই ম্যাচে ওমর আর্তানকে রেফারি হিসাবে ইউএফা আমন্ত্রণ জানিয়েছে। তো সাধারণত এই ইউরোপিয়ান ম্যাচগুলোতে, সুপার কাপের ম্যাচগুলোতে রেফারি হিসাবে কোনো ইউরোপিয়ান রেফারিকে রাখা হয়। তিনি সর্বপ্রথম আর কি ইউরোপের বাইরের একজন রেফারি, সোমালিয়ান রেফারি, যিনি এই সুপার কাপের ম্যাচে রেফারিং করতেছেন। যে সমস্ত দেশ আমেরিকান ভিসা রিজেকশনের তালিকায় টপ 10 এর ভিতর আছে, তারা অনেকেই আবার বিশ্বকাপে অংশগ্রহণ করতেছে। দেখা যায় যে অনেক দেশের, যেমন সেনেগাল, তাদের যে পরিমাণ মানুষ ভিসার জন্য অ্যাপ্লাই করে তার 40% ভিসাই রিজেক্ট হয়ে যায়। তো এই সমস্ত দেশে যারা সাধারণ ফ্যান ফলোয়ার্স আছেন, সবার কিন্তু একটা ইচ্ছা থাকে যে নিজের দেশ বিশ্বকাপের মতো মঞ্চে পারফর্ম করতেছে, সেখানে মাঠে বৈশা নিজের দলকে একটা উৎসাহ উদ্দীপনা দিবে, বা বিশ্বকাপের মতো মঞ্চে একটা খেলা দেখার একটা এক্সপিরিয়েন্স, এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, সেই জিনিসটা অ্যাচিভ করবে। কিন্তু এই ভিসা রিজেকশনের কারণে অনেক ফ্যানরাই কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে পা রাখতে পারতেছেন না, তাদের নিজের দলকে চোখের সামনে বিশ্বকাপে খেলতে দেয়া, সেটা দেখার সৌভাগ্য তাদের হইতেছে না। ইভেন রাজনৈতিক যে সিদ্ধান্ত সেটা কিভাবে মানে খেলার যে স্পিরিটের উপর প্রভাব ফেলতেছে, আরেকটা উদাহরণ হচ্ছে যে ইরানের সাথে আমেরিকা তো রিসেন্ট সময়ে দাঙ্গা হাঙ্গামা, এটা আমরা সবাই জানি। বিশ্বকাপের প্রতিটা ম্যাচেই যে দুইটা দল অংশগ্রহণ করতেছে, দলগুলোর ফ্যানদের জন্য নির্দিষ্ট সংখ্যক সিট কিন্তু বরাদ্দ করে রাখা হয়, এটা ফিফার একদম নিয়ম করা। তো ইরানের ফ্যানদের জন্য তাদের ম্যাচগুলোতে যে 8% সিট বরাদ্দ করে রাখা হয়েছে, সেই সিটগুলোর বরাদ্দ ফিফা বাতিল করে দিচ্ছে। তো অনেকেই বলে থাকেন যে এটা আমেরিকার একটু প্রেসারের কারণে ফিফা এই কাজটা করছে। তো তাদের যেটা রাজনৈতিক সিদ্ধান্ত, হ্যাঁ, সেটা কেন মানে ফিফার কমপ্লাই করতে হবে, এই জিনিসটা একদমই আমাদের মাথায় ঢুকে না। তারপর আবার ইমিগ্রেশনের ক্ষেত্রেও প্লেয়াররা অনেক সমস্যায় পড়তেছেন, বিশেষ করে যাদের খেলা আমেরিকায়। যেমন ইরাকের স্ট্রাইকার আইমান হোসেন, তাকে জিজ্ঞাসাবাদের নামে এয়ারপোর্টে 7 ঘন্টা আটকায় রাখা হয়েছে। তো একটা দলের প্লেয়ার, যারা বিশ্বকাপে অংশগ্রহণ করতেছেন, তারা যদি এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হন, তাহলে সেই ক্ষেত্রে তার খেলার উপরে বা তার যেটা মানসিকতা, মোরাল, এই জিনিসগুলোর উপরে সেটা তো অবশ্যই নেগেটিভ একটা প্রভাব কিন্তু পড়ে। এর উপর আবার ইরানের ব্যাপারে তো পলিসি আরো অনেক কড়া। ইরানের শুধু প্লেয়ার ছাড়া পারতপক্ষে তাদের যে টিম ম্যানেজমেন্টের কাউরে পারলে মানে আমেরিকায় ঢুকতেই দেওয়া হচ্ছে না। এইগুলা কিন্তু আমার কাছে মনে হয় যে খেলার যে স্পিরিটটা আছে, স্পিরিটটা কিন্তু অনেকাংশে নষ্ট করতেছে। এরপর গতকালকে কানাডায় যখন উদ্বোধনী অনুষ্ঠানটা হইলো, আমরা দেখলাম যে স্টেডিয়ামের মানে প্রায় 50%-এর মতো সিটি ফাঁকা রয়ে গেছে। তো একটা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মতো একটা ইভেন্ট, তার উপরে স্বাগতিক দেশ নিজেরা খেলতেছে, তো সেখানে কিভাবে স্টেডিয়ামের এতগুলো সিট ফাঁকা থাকে? এবার টিকিট প্রাইসটা নিয়ে অনেকেই কথা বলতেছেন, মানে এত বেশি টিকিট প্রাইস, মানে এই 1,000 থেকে $1,500 মতো। ধরেন আপনি একজন ফ্যান, আপনি বাংলাদেশ থেকে গিয়ে আমেরিকা অথবা কানাডায় আপনি খেলাটা দেখতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে শুধু টিকিটের প্রাইসটাই না, আপনার ওই জায়গায় থাকা লাগতেছে, হ্যাঁ, তারপরে কিছুদিন আপনি থাকবেন, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, আদার অন্যান্য কষ্ট আছে। তো সব মিলে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এই টিকিট কারো পক্ষে অ্যাফোর্ড করাই সম্ভব না। তো খেলার আগে একটা অবিস্মরণীয় সিন দেখা গেছে যে স্টেডিয়ামের বাইরে হোম ফ্যানরা সবাই কানাডার লাল জার্সি পরে আছে,
সবাই স্টেডিয়ামের বাইরে বিশাল মিছিল নিয়ে ভিড় করে বসে আছে, স্টেডিয়ামের ভিতর সিট ফাঁকা। তো এইভাবে যদি আসলে ক্যাপিটালিস্ট মন মানসিকতা নিয়ে বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট পরিচালনা করা হয়, তো সেটা কিন্তু আসলে সাধারণ মানুষের টুর্নামেন্ট আর থাকে না। ফুটবল খেলা বিশ্বের সবচেয়ে বেশি মানুষজন দেখে, একদম জনমানুষের খেলা। এত মানুষ যখন একটা ইভেন্ট দেখতেছে, তখন স্বাভাবিকভাবেই ওই ইভেন্ট নিয়ে অনেক রকম ব্যবসা হবে, এটাও স্বাভাবিক। যেমন ক্লাবগুলা বলেন বা যে যে স্বাগতিক দেশ, তারা টিকিট এই সমস্ত জিনিস থেকে আয় করবে, ফিফা আয় করবে, অনেকেই জিনিসগুলাতে ব্যবসা করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এখন ব্যবসা আছে দেখে কিন্তু খেলাটা চলতেছে, ফুটবলের উন্নতি হইতেছে। কিন্তু ব্যবসা করতে গিয়া যদি পরিস্থিতি এমন হয়ে যায় যে আমি শুধু ব্যবসাটাই দেখতেছি, খেলা স্পিরিটটার দিকে আর মনোযোগ দিতেছি না, তখন কিন্তু খেলার আর আকর্ষণটা একদমই থাকে না। যেমন একটা হাইড্রেশন ব্রেক এবার বলা হচ্ছে যে মানে অনেক গরম, তো এই গরমের কারণে প্রতি হাফে আর কি একটা করে হাইড্রেশন ব্রেক দেওয়া হচ্ছে। তো এই জিনিসটা আর কি দর্শকদের কাছে, আমরা যারা টিভিতে দেখতেছি, আমাদের কাছে খুবই বিরক্তিকর ঠেকতেছে। কারণ এই হাইড্রেশন ব্রেক হইলেই দেখা যায় যে নানা রকম বিজ্ঞাপন শুরু হয়ে যায়। এখন এটা নিয়ে অনেকে কিন্তু বলতেছে যে হাইড্রেশন ব্রেকটা বেসিক্যালি যাতে বিজ্ঞাপন চালানো যায়, আরো বেশি বেশি মাত্রায় বিজ্ঞাপন অ্যাকোমোডেট করা যায়, সেটার জন্য একটা আর কি পন্থা উদ্ভাবন করা হয়েছে। তো দেখা যাচ্ছে কি যে টিকেটের প্রাইস থেকে শুরু করে যে হাইড্রেশন ব্রেক বলেন, প্রতিটা জায়গায় মানে এত বেশি কমার্শিয়াল করে ফেলা হয়েছে যে মানুষজন রীতিমতো বিরক্ত এই বিশ্বকাপের উপরে। আর উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও প্রচুর সমালোচনা আছে, যেমন গতবার কাতারের উদ্বোধনী অনুষ্ঠানটা আমরা দেখলাম। তারা যে শুধু পয়সা ঢালছে এমন না বিষয়টা, মানে অনেক জায়গায় তাদের চিন্তা ভাবনা, তাদের প্রেজেন্টেশন বলেন, সবকিছুই অনেক মানে ক্রিয়েটিভ ছিল, অনেক ফ্লুয়েন্ট ছিল, কনসেপ্ট গুলো খুব ভালো লাগছে, একটা মনে রাখার মতো অনুষ্ঠান ছিল। আর সেই হিসাবে আবার একটা অনুষ্ঠানটা চিন্তা ভাবনা করলে অনেকগুলা পারফরমেন্সই, স্পেসিফিকলি বলবো না, মানে মনে হচ্ছে যে রীতিমতো আর কি ওই যে আইটেম ড্যান্স ট্যান্স হয় না, বা ওই টাইপের, বা টিকটকে ভিডিও করতেছে কাইন্ড অফ ওরকম হয়ে গেছে। তো একটা কি বলবো যে বিশ্বকাপের মতো একটা আসর সেখানে পারফর্ম করতেছে, তো সেটা পারফরমেন্সটা হওয়া উচিত তো একটা গ্র্যান্ড একটা পারফরমেন্স। তো সেখানে কেন এরকম আইটেম টাইপের পারফরমেন্স হবে আর কি, জিনিসটা একদম আর কি চোখও ভরলো না, মনও ভরলো না। আর প্রতিবার বিশ্বকাপেই দেখা যায় যে আইকনিক একটা গান থাকে, থিম মিউজিক থাকে, যেটা আমাদের মাথার ভিতর ঢুকা বইসা থাকে। এই শাকির আর ওয়াকা ওয়াকা সেই কোন আমলে গায়ে গেছে। হ্যাঁ, সেই গান কিন্তু এখনো বিশ্বকাপ আসলে আমরা ওটা বাজাই। ইভেন ওই গানে দেখা যাচ্ছে পোলাপাইন টিকটক করতেছে, স্টোরি দিচ্ছে, মানে গান আমাদের মাথার ভিতর ঢুকা বইসা আছে। আর দেখেন বিশ্বকাপ আসলে কিন্তু মানে ওই শাকিরার অলরেডি বয়স মনে হয় 50 বছর 60 বছর হয়ে গেছে, তাও বিশ্বকাপ আসলে তাকেই ধরে নিয়ে আসা যে লাগে যে আপা আপনি আসেন একটা গান গায়া যান। তো আমাদের আর সিঙ্গার কোথায়? বিশ্বে কি সিঙ্গারের অভাব পড়ে গেল যে একটা বিশ্বকাপের জন্য কেউ একটা আইটেম গান গাইতে পারতেছে না? তারপরে সিঙ্গারের অভাবে এমন একটা অবস্থা যে আইশো স্পিড সে একটা গান করছে, সে গানটা বেশ ভালোই হয়েছে, এটা আসলে সমালোচনা করার কিছু নাই। তো মানে গানটা আবার ফিফা দেখা গেছে তাদের অফিসিয়াল ট্র্যাকের ভিতরও অ্যাড করছে। মানে একটা বিশ্বকাপ হইতেছে, মানে ভালো কোনো গান নাই। আর ইভেন মানে শাকিরার দায় দায় যে গানটা ভালো হয়েছে, ওকে, বাট উনার যদি প্রিভিয়াস যে পারফরমেন্স বা এর আগে উনি যে গানগুলা করছেন সেইগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাইলে আসলে মানে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই পার্সোনালি, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। জায়গা ফুটবল নিয়ে আমাদের আশা ভরসা শেষ নাই, বিশ্বকাপ নিয়েও প্রচুর আশা আছে। তো আশা করতেছি যে কাপটা যতটুকু আগাবে, হ্যাঁ, আস্তে আস্তে মানে জমা যাবে, একটা জমজমাট বিশ্বকাপ হোক, আর যাই হোক এই জিনিসটাই চাই। আর আশা করি ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।